নাকের বদলে নরুন পেলেও চলতো, কিন্তু সেটাও পেলেন না বেঞ্জামিন নেতানিয়াহু। এই চুক্তির পরে নিজের দেশে নেতানিয়াহু পড়ে গেছেন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকটে। সাম্প্রতিককালের মধ্যে ইসরায়েলকে এত বড় সংকটে আর পড়তে হয়নি। বড় রাজনৈতিক সংকটে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহীও। তাদের ফাঁসিয়ে দিয়েছেন একেবারে খোদ ট্রাম্প। ইরান যুদ্ধে গলা পর্যন্ত কাদায় ডুবে যাওয়ার পর কোনো মতে নাক কান মুলে বন্ধুদের ডুবিয়েই কি শেষ পর্যন্ত বেরোলেন ট্রাম্প। 17 জুন ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তিতে সই করলেন। তখন সেখানে কে ছিলেন? ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই সই-সাবুত নিয়ে যে দুর্দান্ত চমক ছিল, তার ভেতরের খবর করেছে সংবাদ সংস্থা এপি। সেটা পরে বলছি। আমাদের গদি মিডিয়ায় অবশ্য এসব তথ্য পাবেন না। কিন্তু ট্রাম্পের তরফ থেকে এই চমক দেওয়ার চেষ্টা কেন? হেরে যাওয়ার গ্লানি থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা কি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করেছিল। তখন তাদের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো, হিজবুল্লাহ হুতিকে চিরতরে ধ্বংস করে দেওয়া। নেতানিয়াহু আর একটা স্বপ্ন দেখিয়েছিলেন ইসরায়েলকে, গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল তৈরি করার। কিন্তু সব কিছুই যে মাত্র 150 দিনের মধ্যেই ঘেঁটে ঘ হয়ে যাবে তা বুঝতে পারেননি নেতানিয়াহু এবং তার দলবল। ইসরায়েলের ভেতরে এখন চরম রাজনৈতিক বিশৃঙ্খলা এবং তোলপাড় চলছে। অনেকেই আশঙ্কা করছেন গৃহযুদ্ধেরও। এ নিয়ে আমি কয়েকদিন আগেই একটা ভিডিও করেছি। যারা সেটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। মানে মোদ্দা কথা, গোহারা হেরে গেলে দেশের মধ্যে যা যা হয় এখন তাই হচ্ছে ইসরায়েলে। কীরকম? ইসরায়েলের কট্টরপন্থী এবং নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত চ্যানেল 14 মুণ্ডুপাত করছে ট্রাম্পের। এটা ওখানকার গদি মিডিয়া, মানে একেবারেই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম নয়। এতদিন তারা নেতানিয়াহুর ঢাক পেটাচ্ছিল, এখন তাদের প্রাইম টাইম প্রোগ্রামে শুধু ট্রাম্পের প্রতি বিষোদগার। ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহুর টোটাল ভিক্টরি বা পূর্ণাঙ্গ বিজয়ের দাবি কিন্তু এতদিন এরা করছিল। বিরোধী দলগুলো এবং দেশের সাধারণ মানুষ নেতানিয়াহুকে প্রশ্ন করতে শুরু করেছে যে লেবানন এবং গাজায় হাজারো সেনা এবং বিপুল অর্থ হারিয়ে দিনের শেষে ইসরায়েল তাহলে কি পেল? নাকের বদলে নরুনটাও তো তাদের জোটেনি, সেটাও নিয়ে গেছেন ট্রাম্প সাহেব। এই চুক্তির পরে ইসরায়েলের ভেতরে কি চলছে, আজকের এই এপিসোডে তার তথ্য এবং বিশ্লেষণ সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরও মানুষের দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে চুক্তিটির নাটকীয়তা নিয়ে কিছু না বললেই নয়, তাই একেবারে সরাসরি এপি সংবাদ মাধ্যমের কভারেজটাই তুলে আনি। এপি নিউজ তাদের ওয়ার্ল্ড নিউজ শিরোনামে তুলে ধরেছে ভার্সাইয়ের নৈশভোজ যেভাবে হয়ে উঠল ট্রাম্পের আকস্মিক ইরান চুক্তির স্বাক্ষরের মঞ্চ, সেই ব্যাপারটি। যেভাবে মানে কি? শুনুন কি লিখেছে এপি। ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে ভার্সাই প্রাসাদে আয়োজিত এক জমকালো নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হয়েছিলেন। সেখানে ইরানের সাথে একটি প্রাথমিক চুক্তিতে তার স্বাক্ষর করার সুযোগটি আসে। এতে বুধবারের সেই নৈশভোজে উপস্থিত অতিথিরাও রীতিমতো হতভম্ব হয়ে যান, কারণ হোয়াইট হাউসের কর্মকর্তারা আগামী শুক্রবার সুইজারল্যান্ডের একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কথা ভাবছিলেন। G7 শীর্ষ সম্মেলনে 3 দিনের নিবিড় কূটনৈতিক আলোচনার পর এই ঘটে যাওয়া দৃশ্যটির বর্ণনা দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ফরাসি অর্থমন্ত্রী রোনাল্ড লেসকিওর। RTL রেডিওতে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট G7 সম্মেলন এবং নৈশভোজের জন্য সবাইকে ধন্যবাদ জানান। আর তখনই তিনি হুট করে বলেন, আর হ্যাঁ, ইরানের সঙ্গে আমার একটা ভালো চুক্তি হয়েছে এবং আমি এখন এটাতে স্বাক্ষর করতে যাচ্ছি। লেসকিওর এরপরে অবাক হয়ে বলেন, আমরা আক্ষরিক অর্থেই দেখলাম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘর থেকে বেরিয়ে গেলেন।
আমরা জানি না তিনি সমঝোতাপত্রটি আগেই প্রিন্ট করে রেখেছিলেন না তখন প্রিন্ট আনতে গিয়েছিলেন। এবং এরপরেই তিনি ফিরে এলেন, আর আমরা টেবিল থেকে খাবারের প্লেটগুলো সরিয়ে নিলাম। অন্য একজন ফরাসি কর্মকর্তা জানিয়েছেন, নৈশভোজ চলাকালীন রাত প্রায় 11টার দিকে রুবিও এই চুক্তি সংক্রান্ত একটি বার্তা পান। নাম প্রকাশ না করার শর্তে ওই ফরাসি কর্মকর্তা বলেন, রুবিও এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ নোয়েল বারট ইংরাজি এবং ফার্সি ভাষায় লিখিত সমঝোতা স্মারকটি ট্রাম্পের স্বাক্ষরের জন্য সেটা নিয়ে আসেন। লেস্কিওর বলেন, যাই হোক না কেন ফরাসি সরকারের মন্ত্রীদের জন্য এটা সম্পূর্ণ একটি বড় চমক ছিল। ম্যাক্রো এবং হোয়াইট হাউসের এক কর্মকর্তার এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প একটি টেবিলে বসে চুক্তির কাগজের কপিতে স্বাক্ষর করছেন। এরপর তিনি নথি এবং কলমটি রুবিওর হাতে তুলে দেন। এ সময় পাশে বসে থাকা ম্যাক্রো তাকে বলেন, এটা চমৎকার কাজ, ব্রাভো। উপস্থিত কর্মকর্তা এবং অতিথিরা তখন হাততালি দিয়ে ওঠেন। পরে ট্রাম্প তার গাড়িতে ওঠার মুহূর্তে সাংবাদিকদের উদ্দেশ্যে বেশ ফুরফুরে মেজাজে ঘোষণা করেন, আমরা ভার্সাইয়ে চুক্তি স্বাক্ষর করেছি। ব্যাস, খেলা শেষ। ট্রাম্প তো হাত ছেড়ে দিলেন নেতানিয়াহুর। এক চমক দিয়েই তারিখের আগেই কাজ সেরে ফেলে নিজের হাত কি ধুয়ে নিলেন তিনি। মানে নিজের পরাজয় ঢাকতে ট্রাম্প একেবারে ফাঁসিয়ে দিলেন আরব দুনিয়ার আর এক মিত্র সংযুক্ত আরব শাহীকেও। ট্রাম্পের মিত্রই শুধু নয়, আরব আমির শাহী কিন্তু নেতানিয়াহুরও বিশেষ কাছের মানুষ। এই দুই বন্ধুর ঘরই কি এখন বিশ্ব কূটনীতিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? ট্রাম্প বলে দিয়েছেন, এই যুদ্ধে সরাসরি আমির শাহী যুক্ত ছিল। হ্যাঁ, সরাসরি আমেরিকান ফৌজ আমির শাহীর মাটিতে ছিল বলেই ইরান সেখানে বড় ধরনের আক্রমণ করতে পারেনি। কিন্তু এটা এখন দিনের মতো স্পষ্ট, ইরানকে অপদস্থ করার জন্যে ইসরায়েলের সঙ্গী ছিল আরব আমির শাহী, তাই তাদেরও আক্রান্ত হতে হয়েছিল। রয়টার্সের এক রিপোর্টে জানা গেছে এক চাঞ্চল্যকর তথ্য। রয়টার্স লিখেছে, ইরান যখন পাল্টা ড্রোন এবং মিসাইল নিয়ে আরব আমির শাহীর অর্থনৈতিক পরিকাঠামো এবং দুবাই আবুধাবির তেল কেন্দ্রে আঘাত আনার হুমকি দিচ্ছিল, তখন গোপন এক চুক্তি করেছিল সংযুক্ত আরব আমির শাহী। নিজেদের অস্তিত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাঁচাতে তারা গোপনে ইরানকে $3 বিলিয়ন দেয় এবং ইরানের উপর থেকে হামলা বন্ধের বিনিময়ে তারা 10 থেকে 20 বিলিয়ন ডলারের বাজেয়াপ্ত করে রাখা তহবিলও ছেড়ে দিতে রাজি হয়। এই তথ্য রয়টার্সের মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থা, তাই সেটা হুট করে মিথ্যে বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। মানে আমির শাহী আগেই বুঝতে পারছিল ট্রাম্প এবং নেতানিয়াহুর চক্করে পড়ে তাদেরও অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, তাই তারা গোপনে ইরানের সঙ্গে একটা লেনদেন করে বাঁচতে চেয়েছিল, আর সেটা তারা বাইরের কাউকে জানায়নি। আর এখন ট্রাম্প ও নেতানিয়াহুর হাত ছেড়ে দেওয়ায় আরব বিশ্বে আমির শাহীর শাসকেরা অত্যন্ত বিব্রতকর এবং কোণঠাসা পরিস্থিতিতে পড়েছেন। আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সাথে যে অক্ষ তারা গড়তে চেয়েছিল, এখন তা হরমুজের জলে সম্পূর্ণ ডুবে গেছে। মানে ইরানের এই হরমুজ চালই কিস্তিমাত করেছে এই জোটের। আর এখন তাই নিজেদের মধ্যে কোন্দল বেঁধে গেছে। অনুমান করা যায় এই কোন্দল আরও বাড়বে। কমেন্ট বক্সে এ নিয়ে বিস্তারিত লিখতে পারেন। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং প্রধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই চুক্তিকে সরাসরি আমেরিকার হার বলেই দিয়েছে। তারা বলেছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির এক বিশাল কৌশলগত হার হয়েছে। একই সঙ্গে তারা এটা ইসরায়েলের চরম ব্যর্থতা হিসেবেও বর্ণনা করেছে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর সানাম ভাকিল এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর মারিয়ান মেসমার তাদের প্রাথমিক বিশ্লেষণে জানিয়েছেন, এই যুদ্ধটি এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যেখানে কোনো পক্ষেরই আর জেতার সুযোগ ছিল না। কিন্তু যুদ্ধে আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক ক্ষতি ক্রমাগত বাড়ছিল। পশ্চিমের লিবারেল বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা একে আমেরিকার ইতিহাসে ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় বলে আখ্যা দিয়েছেন।
এর মধ্যে আছেন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ পল মাসগ্রেভ। তিনি বলেছেন, ভিয়েতনামে মার্কিন সেনা বেশি মারা গেলেও মধ্যপ্রাচ্যের মতো কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ অঞ্চলে আমেরিকার এই ধরনের আত্মসমর্পণ ওয়াশিংটনের আন্তর্জাতিক সুপ্রিমেসি বা আধিপত্যকে স্থায়ীভাবে প্রশ্নের মুখে ফেলে দিল। এ তো গেল আমেরিকার ক্ষতি, কিন্তু এবার কি ক্ষতি হলো নেতানিয়াহুর সেটা একটু জানি। মার্কিন থার্ড পার্টি মিডিয়া এবং অ্যাক্সিওসের মতো ভূ রাজনৈতিক আউটলেটগুলো লিখেছে, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কার্যত সরু সুতোয় ঝুলছে। আর ক্ষেপে রয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা বেন গ্যাভির বা স্মোটরিচরা। এরা সবাই এই চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এই মুহূর্তে ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিতে যে চরম নাটকীয়তা এবং অস্থিরতা চলছে, তাতে নেতানিয়াহুর জোট সরকারের পতনকে অনেকেই সময়ের অপেক্ষা বলে মনে করছেন। বিশেষ করে গত কয়েক সপ্তাহের বেশ কিছু ঘটনা এই পতনকে আরও দ্রুত করছে। নেতানিয়াহুর এই রাজনৈতিক সংকটের পিছনে কয়েকটা কারণ কাজ করেছে। এর মধ্যে প্রধান হলো আমেরিকার সাথে ইরানের এই চুক্তি এবং নেতানিয়াহুর ঐতিহাসিক ব্যর্থতার দায়। 17 জুনের শান্তি চুক্তি ইসরায়েলের ডানপন্থী রাজনীতির কাছে একটা বড় ধাক্কা। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইতিমধ্যেই একটা সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই সরকারের মেয়াদ শুরু হয়েছিল গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি দিয়ে, মাঝে দেশ দেখল 7ই অক্টোবরের হত্যা, আর এখন শেষ হচ্ছে ইরানের বিরুদ্ধে এক ঐতিহাসিক ব্যর্থতার মধ্যে দিয়ে। ইসরায়েলের বিরোধী দলনেতা ইয়ার লাপিদও সরাসরি মন্তব্য করেছেন যে ট্রাম্পের এই চুক্তির ফলে নেতানিয়াহুর এতদিনের ইরান নীতি পুরোপুরি ভেঙে পড়েছে এবং নেতানিয়াহু যুদ্ধে হেরে গেছেন। আর কয়েক মাস পরেই আগামী অক্টোবরে ইসরায়েলে সাধারণ নির্বাচন হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহু সরকার তার আগেই পড়ে যেতে পারে। ইতিমধ্যে নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সাম্প্রতিক জনমত দেখাচ্ছে যে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং ডানপন্থী ব্লক কোনোভাবেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 61টি আসন ধরে রাখতে পারবে না। মানে বাইরে ট্রাম্প ইরান চুক্তির ধাক্কা আর ভেতরে নিজেদের কামড়াকামড়ি, সব মিলিয়ে নেতানিয়াহু এখন চরম বিপদে। যে নেতানিয়াহুকে ইসরায়েলি রাজনীতির সবচেয়ে বড় সার্ভাইভার বলা হতো, এখন ভাগ্যের ফেরে তার পায়ের তলার মাটি দেশের ভেতরেই কি নড়বড়ে হয়ে গেছে? তিনি কি পারবেন এই অবস্থা থেকে বের হতে, নাকি এখানেই তার রাজনৈতিক জীবনের ফুল স্টপ? আপনারা এই ব্যাপারে কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।